মিক্রোফোন খোলা। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দ্রুত সবাই লাইভে জয়েন করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই একটু লাইভে জয়েন করো দ্রুত। সবাই দ্রুত লাইভে জয়েন করো। আসসালামু আলাইকুম। আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা যারা এখনো জয়েন করো নাই দ্রুত জয়েন করো ক্লাসে। সবাই ক্লাসে জয়েন করো দ্রুত। যারা জয়েন করছো তারা ক্লাসটা যার যার প্রোফাইলে একটু শেয়ার করে দাও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের অনেক গুরুত্বপূর্ণ 7টা রুল পড়াবো। আশা করতেছি এখান থেকে টেস্টে বা হাফ ইয়ারলি পরীক্ষায় তোমরা আপাতত 2 বা 3 নাম্বার ইনশাল্লাহ কমন পাবা। মোটামুটি 5 জনের মতো জয়েন করছে। যারা জয়েন করছো সিনহা ওয়ালাইকুম আসসালাম, যারা জয়েন করছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও ফ্রেন্ড সার্কেলদের সাথে। ক্লাসটা সবাই শেয়ার করে দাও দ্রুত। তোমরা যত দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা তত দ্রুত আমি ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। 7 জন আছে। সানিয়া ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা শেয়ার করে দাও সবাই। খুব দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট, অর্থাৎ গতকাল তো আমরা মোটামুটি 6টা নিয়ম পড়ছিলাম, আজকে আরো 7টা নিয়ম পড়বো ইনশাল্লাহ আমরা। আমাদের অলরেডি 10 জনের মতো যুক্ত হয়ে গেছে। কাউসার ওয়ালাইকুম আসসালাম। কে কে শেয়ার করছো? জান্নাতুল ফেরদাউস ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যে 9 জন জয়েন করছো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত। দ্রুত ক্লাসটা শেয়ার করতে হবে। মোটামুটি 12 জন আমাদের জয়েন করছো। বাকি যারা এখনো জয়েন করো নাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো। যে 14 জন তোমরা জয়েন করছো তোমরা একটু প্লিজ শেয়ার করে দাও ক্লাসটা। ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আমাদের মোটামুটি 5 জন শেয়ার করছো ক্লাসটা, বাকি যারা আছো সবাই শেয়ার করে দাও ক্লাসটা। ওকে সিনহা, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস আমরা এক্ষুনি শুরু করে দিব। ক্লাস খুব দ্রুত শুরু করে দিব। ক্লাস শুরু করে দিব, তোমরা জাস্ট হচ্ছে আগে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত।
জুলফিকার, ওয়ালাইকুম আসসালাম। জুলফিকার, ক্লাসটা শেয়ার করে দাও তো, ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই যেন ক্লাস করতে পারে। একসাথে ইনশাল্লাহ শিখবো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একটু ওয়েট করব, আমাদের আরো অনেকেই জয়েন করার কথা, তারা আসুক। তারা জয়েন করলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। 18 জনের মতো ক্লাসে জয়েন করছো। হ্যাঁ, যারা ক্লাসটা শেয়ার করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করো নাই, শেয়ার করে দাও। আমরা ক্লাসটা এক্ষুনি শুরু করে দিব। আমার মনে হয় এবার আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সাথে মোটামুটি 20 জন, সরি 22 জন জয়েন করছে আমাদের সাথে। আমরা এবার শুরু করবো ইনশাল্লাহ। যারা এখনো আসে নাই তারা ক্লাসে জয়েন করুক। হ্যালো, আজকের ক্লাস কতক্ষণ? আমাদের এই 7টা রুল শেষ করতে যতক্ষণ লাগবে ক্লাস চলবে ততক্ষণ ইনশাল্লাহ। সো আমরা শুরু করতেছি। আজকের আমাদের প্রথম যে রুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিকজ অব। তো বিকজ অব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনাটা শুরু করব প্রথমেই। বিকজ অফ, আচ্ছা এটা আমরা একদম শর্টকাট দিয়ে শিখবো, বুঝছো? বেশি সময় দিব না এখানে। বিকজ অফ যদি বলো স্যার বিকজ অফ অর্থ কি, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। ওকে, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। তো আমরা আগে একটা এক্সাম্পল লিখবো, তারপরে হচ্ছে ওটা থেকে কিভাবে রুলটা আসে সেভাবে আমরা যাব। আমি যদি বলি এখানে একটা বাক্য যদি আমরা লিখি বিকজ অফ এর, আমি বললাম দে they could not go out, they could not go out because of, okay, they could not go out because of, এইভাবে হচ্ছে আমাদের প্রশ্নটা থাকবে। they could not go out because of মানে কি? কারণে। এখন তুমি এখানে কি রুল অ্যাপ্লাই করবা, কি স্ট্রাকচার অ্যাপ্লাই করবা সেটা তো পরের বিষয়। আগে হচ্ছে আমাকে এখানে আমি কি বসাবো সে বাংলাটা আমাকে বের করে আনতে হবে। তো বিকজ অফ এর পরে আমি কি লিখবো সে বাংলা বাক্যটা বের করার জন্য বা আমার উত্তরটা আগে বাংলায় বোঝার জন্য আমি জাস্ট কি করব, এই যে আগের অংশকে জাস্ট আমি প্রশ্ন করে দিব কি কারণে। আমি বিষয়টা আবার রিপিট করি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। বিকজ অফ যুক্ত যদি কোনো বাক্য আমাদের পরীক্ষায় আসে, আমরা জানি বিকজ অফ মানে হচ্ছে কারণে। তো এই ক্ষেত্রে আমরা বিকজ অফ এর আগের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে একটা প্রশ্ন করব কি কারণে, তাহলেই দেখবা তুমি উত্তরটা পেয়ে গেছো। তাহলে দে কুড নট গো আউট বিকজ অফ, তারা দে কুড নট গো আউট, তারা বাইরে যেতে পারেনি। আমি বললাম কি কারণে? এখন হতে পারে বিভিন্ন কারণ হতে পারে, তারা বাইরে যেতে পারেনি বৃষ্টির কারণে। এখন এইখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি যখন প্রশ্ন করবা কি কারণে, তুমি প্রশ্নটা শেষও করছো কারণে শব্দ ব্যবহার করে, উত্তরটাও শেষ করবা কারণে শব্দ ব্যবহার করে। যেমন তারা বাইরে যেতে পারেনি কি কারণে? বৃষ্টির কারণে। তারা বাইরে যেতে পারেনি কি কারণে? ব্যস্ততার কারণে। তারা বাইরে যেতে পারেনি কি কারণে? অসুস্থ থাকার কারণে। হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি। তো প্রশ্ন করব কি কারণে এবং যে উত্তরটা আমি দিব সেই উত্তরের শেষে কিন্তু আমি কারণে শব্দটা যোগ করে দিব। ওকে, এখন তাহলে আমরা যদি প্রশ্ন করলাম আমরা উত্তর পাইলাম ধরো বৃষ্টির কারণে, তাহলে আমাদের বিকজ অফ এর পরে আমরা লিখব বৃষ্টির কারণে। ঠিক আছে, এবার আরেকটা বাক্য যদি আমি যদি লিখি, যেমন ধরো আমি বললাম আই হেট হিম বিকজ অফ। তো এই বাক্যটা যদি লিখি আই হেট হিম, আমি কিন্তু আগেরটা কমপ্লিট করি নাই। কেন কমপ্লিট করি নাই একটু পরে বুঝবা। কারণ হচ্ছে বিকজ অফ এর পরে আমাদের উত্তরটা যে আমরা শুরু করব
সেটা 2-3 ভাবে শুরু হইতে পারে। এখন যদি আমি তোমাদের জাস্ট একটা ওয়ে শিখিয়ে দেই, বাকিগুলা যখন তৈরি করবা তখন পারবা না। সুতরাং একটু ধৈর্য ধরো, 3টা স্টেজই আমি বুঝাই দিব যাতে এটা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। ওকে, তো আই হেট হিম বিকজ অফ, আমি তাকে ঘৃণা করি। প্রশ্ন করব তাহলে কি, কি কারণে? বিকজ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কি কারণে। তাহলে আমি তাকে ঘৃণা করি, কি কারণে ঘৃণা করি? তার বাজে ব্যবহারের কারণে, তার অসততার কারণে, ঠিক আছে? অথবা আমি তাকে ঘৃণা করি আমার সাথে বাজে ব্যবহার করার কারণে। বাজে ব্যবহার করার কারণে এইখানে আমরা লিখছিলাম বৃষ্টির কারণে, এইখানে আমরা উত্তরটা দিলাম খারাপ ব্যবহারের কারণে। এখন আমরা এখানে বলতে পারি তার খারাপ ব্যবহারের কারণে। ওকে, তো যখন আমরা প্রশ্নটা করব তখন আমি একটু দেখব যে আমি যে প্রশ্নটা করছি উত্তর যেটা পাইছি সেখানে কি মেইন ভার্ব আছে। এই উত্তরটা আমি যদি বলি যে আমি তাকে ঘৃণা করি, আর একটা উত্তর যদি বলি আমি তাকে ঘৃণা করি কি কারণে, কি কারণে ঘৃণা করি? আমাকে অসম্মান করার কারণে। তা আমি যদি বলি আমি তাকে ঘৃণা করি, আমি প্রশ্ন করলাম কেন ঘৃণা করি? আমাকে অসম্মান করার কারণে, আমাকে অসম্মান করার কারণে। এই দুইটা প্রশ্ন যদি উত্তরটা যদি দেখো, আমি উত্তর পাইছি একটা হচ্ছে বৃষ্টির কারণে। এই যে বৃষ্টির কারণে এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, নাউন আছে। বাট পরের যে উত্তরটা আমি পাইছি আমাকে অসম্মান করার কারণে, এখানে কিন্তু মেইন ভার্ব আছে অসম্মান করা। সো বিকজ অফ এর আগের অংশকে তুমি যখন প্রশ্ন করবা কি কারণে, তুমি যে উত্তরটা পাবা সেই উত্তরে নাউনও থাকতে পারে, আবার মেইন ভার্বও থাকতে পারে। এমনও উত্তর পাবা যেখানে মেইন ভার্ব আছে, আবার এমনও উত্তর পাবা যেখানে মেইন ভার্ব নাই। তো কথা হচ্ছে এখন আমি যে উত্তরটা পাবো সেখানে যদি আমি নাউন পাই তাহলে বিকজ অফ এর পরে উত্তরটা কিভাবে লিখবো, আর যদি আমি আমার যে উত্তরটা আমি পাইলাম সেখানে যদি মেইন ভার্ব পাই তাহলে আমি উত্তরটা কিভাবে লিখবো। ওকে, যদি নাউন আসে সিম্পলি আমরা নাউনটা বসাই দেব। খেয়াল করো, তারা বাইরে যেতে পারেনি, আমি প্রশ্ন করছি কি কারণে, উত্তর পাইছি বৃষ্টির কারণে। এই যে কারণে শব্দটা তো এখানে আছেই, বিকজ অফ মানেই তো কারণে, তাহলে শুধু বাকি থাকলো কি, বৃষ্টি। জাস্ট আমরা লিখবো বিকজ অফ রেইন, উত্তরটা শেষ হয়ে গেল। অর্থাৎ আমি বিকজ অফ এর আগের অংশকে কি কারণের দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা যদি জাস্ট নাউন হয় আমি জাস্ট লিখে দেবো ওই নাউনটা, বিকজ অফ রেইন। এবার আসো, আমি যখন প্রশ্ন করছি যে আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি কি কারণে? আমাকে অসম্মান করার কারণে। এইখানে দেখো আমাদের কিন্তু মেইন ভার্ব আছে। এখন একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো আমরা যে উত্তরটা পাইছি সেখানে মেইন ভার্ব আছে কিনা, বুঝবো কিভাবে? তুমি যে উত্তরটা পাবা সেখানে দেখবা এমন কোনো শব্দ আছে কিনা যেটা করা যায়। যদি এমন কোনো শব্দ থাকে যেটা করা যায় তাহলে বুঝবা ওইটা হচ্ছে তোমার ভার্ব। যেমন বৃষ্টির কারণে এখানে কিন্তু কোনো শব্দ নাই যেটা করা যায়, তার মানে এখানে ভার্ব নাই। বাট এইখানে যদি খেয়াল করো আমাকে অসম্মান করার কারণে, এই যে অসম্মান করা এই শব্দটা দেখা মাত্র আমরা বুঝতেছি হ্যাঁ এটা তো করা যায়, তার মানে এখানে ভার্ব আছে। তো যদি বিকজ অফ এর পরে আমি যে অংশটা লিখবো সেখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে আমি সেই মেইন ভার্বের ওয়ানের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট বসাই দেব। তাহলে এই লাইনের উত্তরটা কি হবে তোমরা একটু বলো তো। অসম্মান করা ইংরেজি হচ্ছে ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট। তাহলে এটার উত্তরটা তোমরা লেখো তো, আই হেট হিম বিকজ অফ ড্যাশ, আমি তাকে ঘৃণা করি কি কারণে ঘৃণা করি? আমাকে অসম্মান করার কারণে, মেইন ভার্ব আছে। তো এইখানে আমরা উত্তরটা কি লিখতে পারি, উত্তরটা লেখো তো, তোমরা তো উত্তরটা লেখো দ্রুত। যদি উত্তরটা লিখতে পারো তাহলে আমি বুঝবো তোমরা যেটা বুঝতে পারছো। তোমরা উত্তর লেখো, এই ফাঁকে আমি তোমাদের জন্য নোটটা লিখে ফেলি, ঠিক আছে? তোমরা উত্তর লেখো, আমি নোটটা লিখতেছি। নোট হচ্ছে বিকজ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কি কারণে।
বিকজ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কি কারণে, কি কারণে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো, উত্তরে ভার্ব না থাকলে, উত্তরে ভার্ব না থাকলে অর্থাৎ নাউন থাকলে বিকজ অব এর পর নাউন বসাবো, কিন্তু ভার্ব থাকলে V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বসাবো। এটা হচ্ছে তোমাদের নোট, আমি নোটটা করে দিলাম, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। ডিসরেসপেক্টিং মি, সিনহা ডিজ আর রেসপেক্টিং এর মধ্যে তো গ্যাপ হবে না, একসাথে লিখে দাও ডিসরেসপেক্টিং মি। ওকে, ভেরি গুড। বিকজ অফ হিজ বিহেভিয়ার, ওকে হ্যাঁ এটাও ঠিক আছে, বিকজ অফ হিজ বিহেভিয়ার। ওকে গুড। তো মোহাম্মদ রাব্বি, আমাদের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, বাকিরা উত্তর লেখো। ওকে, নোটটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এবার আমি লাস্ট বারের মতো বুঝাচ্ছি, এটা বুঝে এখন আমি স্কিপ করব এটা। ওকে, এখন এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে নাউন বললাম না, এখানে কিন্তু আমরা আরেকটা উত্তর দিছিলাম যে তার খারাপ ব্যবহারের কারণে, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, কি কারণে, তার খারাপ ব্যবহারের কারণে। এই যে তার শব্দটা, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। আমার বিকজ অফ এর পরে যে উত্তরটা আমি লিখবো, সেখানে যদি আমি বলি তার, মানে উত্তরটা যদি আমি শুরু করি তার, তাদের, আমার, আমাদের, এই শব্দগুলো যদি উচ্চারণ করি তাহলে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো তখন কিন্তু আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বসায়া তারপরে নাউনটা দিতে হবে। যেমন আমি তাকে ঘৃণা করি, কি কারণে, তার খারাপ ব্যবহারের কারণে। তাহলে তার এর পজিটিভ প্রনাউন হচ্ছে হিস, ঠিক আছে। তাহলে খারাপ ব্যবহার ইংরেজি কি, মিসবিহেভ, মিসবিহেভিয়ার। ওকে, তার মিসবিহেভিয়ারের জন্য আমি তাকে ঘৃণা করি। ওকে, তাহলে যদি আমাদের এরকম পজিটিভ আসে, পজিটিভ লিখে দিব, তারপরে নাউন, আর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ সহকারে লিখে দিব। তোমরা যদি ওই দুইটা বুঝতে পারো, তাহলে এইবার তোমরা এটার উত্তরটা লিখবা, উই হ্যাড টু স্টপ আওয়ার, স্টপ না পসপোন দিব, উই হ্যাড টু পসপোন আওয়ার জার্নি, বিকজ অফ। এখন পসপোন মানে হচ্ছে স্থগিত করা, এটার উত্তরটা তোমরা এখন লিখবা, উই হ্যাড টু পসপোন আওয়ার জার্নি। পসপোন মানে হচ্ছে স্থগিত করা, উত্তরটা লেখো, উই হ্যাড টু পসপোন আওয়ার জার্নি। জার্নি মানে ভ্রমণ। তাহলে উই হ্যাড টু পসপোন আওয়ার জার্নি, আমাদেরকে আমাদের যাত্রাটি বন্ধ করতে হয়েছিল, স্থগিত রাখতে হয়েছিল। তাহলে প্রশ্ন করো, কি কারণে আমাদের যাত্রাটা স্থগিত রাখতে হয়েছিল, কি কারণে আমাদের যাত্রাটা বা ভ্রমণটি স্থগিত রাখতে হয়েছিল? প্রশ্ন করে দেখো তো কি উত্তর পাও। উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি, আমাদেরকে আমাদের যাত্রাটা, ভ্রমণটা স্থগিত রাখতে হয়েছিল, কি কারণে? আলো, আলো তুমি লিখছো দ্য ট্রেন ওয়াজ লেট, আমি যে বিকজ অফ এর, বিকজ অফ এর পরে, বিকজ অফ এর পরে তো আমাদের হচ্ছে দা তো দেওয়া যাবে না, এবং বিকজ অফ এর পরে, বিকজ অফ এর পরে কমপ্লিট কোনো সেন্টেন্স লেখা যাবে না। আলো, আফরোজা, বিকজ অফ এর পরে কমপ্লিট সেন্টেন্স লেখা যাবে না। ওকে, বিকজ অফ রেইন, গুড। লুবনা, তোমার উত্তর সঠিক, বিকজ অফ রেইন, বৃষ্টির কারণে আমরা আমাদের ভ্রমণটা স্থগিত করে দিছি, চলে। অথবা বিকজ অফ হেভি রেইন। সহজ ভাবে চিন্তা করো, তোমরা কেন জানে না একটু কঠিন করে ভাবো, সহজ করে চিন্তা করো যে আমাদেরকে আমাদের যাত্রাটা পোস্টপোন করতে হয়েছিল, স্থগিত করতে হয়েছিল, কি কারণে? বৃষ্টির কারণে, শেষ। অথবা বাজে আবহাওয়ার কারণে, বাজে আবহাওয়ার কারণে।
তাহলে বাজে আবহাওয়ার কারণে, এখানে তো মেইন ভার্ব নাই, তাহলে আমাদের নাউন দিয়ে দিতে হবে। তাহলে বিকজ অফ কি ওয়েদার, ব্যাড ওয়েদার। আমরা তো এটাও লিখতে পারি বিকজ অফ রেইনিং। হ্যাঁ স্মৃতি, ঠিক আছে তো, বিকজ অফ রেইনিং, বৃষ্টি হওয়ার কারণে আমরা এটা স্থগিত করছি। গুড। আচ্ছা বাকিরা একটু লেখো, বাকিরা একটু লেখো। আরেকটা আমি বোর্ড কোশ্চেন লিখতেছি, এটাও তোমরা সলভ করবা। হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট বিকজ অফ, হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আচ্ছা ক্যান না দিয়ে আমরা এখানে কুড দিব, তাহলে অর্থটা ভালো আসে। হি কুড নট মেক এ গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতে পারে না। বিকজ অফ টেকনিক্যাল প্রবলেম, ভেরি গুড। বিকজ অফ সাডেন ইমার্জেন্সি, সাডেন ইমার্জেন্সি ফ্যামিলি তো, বিকজ অফ সাডেন ফ্যামিলি ইমার্জেন্সি এটা হবে। বিকজ দ্য বাস, বিকজ, আচ্ছা জান্নাতুল, আমি যেটা বললাম আমাদের বিকজ অফ যদি থাকে, বিকজ অফ এর পরে আমরা কিন্তু পরিপূর্ণ বাক্য লিখতে পারবো না। বিকজ অফ এর পরে কিন্তু কখনোই সাবজেক্টিভ প্রনাউন ওইটা আমরা দিতে পারবো না। বিকজ অফ এর পরে আমরা হয় নাউন দিতে পারবো, বিকজ অফ এর পরে আমি একটু তোমাদের জন্য আর ক্লিয়ার করে দিচ্ছি, বিকজ অফ এর পরে তোমরা কি কি লিখতে পারবা। বিকজ অফ এর পরে তোমরা শুধু লিখতে পারবা কি, নাউন। বিকজ অফ এর পরে তোমরা লিখতে পারো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে তোমরা দিতে পারো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে দিতে পারো ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আরো একটু ক্লিয়ার করে দিলাম তোমাদের জন্য বিষয়টা। দেখো বিকজ অফ এর পরে আমি যদি কিছু লিখতে চাই, তাহলে আমাকে এই চারটার মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। এখন তোমরা যারা লিখছো দা বাস ওয়াজ লেট, দা বাস ওয়াজ লেট, এটা তো তাহলে কি দিয়ে শুরু হয়ে গেল, পুরো একটা সেন্টেন্স হয়ে গেল। বিকজ অফ এর পরে আমরা কখনোই পরিপূর্ণ বাক্য লিখতে পারবো না। বিকজ অফ সাডেন, বিকজ অফ সাডেন ইমার্জেন্সি। হ্যাঁ ঠিক আছে অয়ন, ভেরি গুড। বিকজ অফ, আচ্ছা এইটার উত্তরটা লেখো এখন। অর্থাৎ বিকজ অফ এর পরে এই চারটার যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে লিখবা। হি কুড নট মেক এ গুড রেজাল্ট বিকজ অফ নট, সিনহা তুমি কিন্তু ভার্ব দিছো, ভার্ব দিলে যেন কি করতে হয় বিকজ অফ এর পরের অংশে। সিনহা তুমি উত্তরটা আবার লেখো। বিকজ অফ এর পরে যদি আমরা ভার্ব দিতে চাই, উত্তরটা কিভাবে লিখতে হয়, ভার্বের সাথে কি করতে হয়। সিনহা উত্তরটা আবার লেখো। ঈশিতা তোমার উত্তর, হ্যাঁ আলো ঠিক আছে। হিজ ইররেগুলারলি না, হিজ ইররেগুলারিটি। নুসরাত, হিজ ইররেগুলারিটি, বিকজ অফ হিজ ইররেগুলারিটি। হ্যাঁ আলো তোমারটা ঠিক আছে উত্তর, হিজ ইনলেস। বাকিরা লেখো, বাকিরা লেখো, লিখতে হবে বাকিরা দ্রুত, বাকিরা লেখো। বিকজ অফ, জুলফিকার তুমি যে লেখছো বিকজ অফ ব্যাড হ্যাবিট, এই উত্তরটা আরো সুন্দর হতো, বিকজ অফ হিজ ব্যাড হ্যাবিট, বিকজ অফ হিজ ব্যাড হ্যাবিট। মাইশা তুমি যেটা লিখছো প্রপার স্টাডিং, এখন ভালো পড়াশোনা করার কারণে সে ভালো রেজাল্ট করতে পারে না, নাকি ভালো পড়াশোনা না করার কারণে। যদি ভালো পড়াশোনা না করার কারণে হয়, অর্থাৎ আমরা যদি বিকজ অফ এর পরের অংশে অনেক সময় হয় না নেগেটিভ উত্তর লিখতে হয়, যেমন তোমরা অনেকে বলতে চাচ্ছ পড়াশোনা না করার কারণে সে ভালো রেজাল্ট করতে পারে নাই। এখন বিকজ অফ এর পরের অংশে যদি আমরা নেগেটিভ কিছু লিখতে চাই, বিকজ অফ এর পরের অংশে নেগেটিভ কিছু লিখতে চাইলে আমি এই নোটটাও করে দিচ্ছি। বিকজ অফ এর পরের অংশে নেগেটিভ কিছু লিখতে চাইলে আগে দিতে হবে নট, নট প্লাস বাকি অংশ। তাহলে তোমরা বলতে চাচ্ছ কি পড়াশোনা না করার কারণে, তাহলে অবশ্যই আমাদের দিয়ে দিতে হবে আগে একটা নট, তাহলে ঝামেলা শেষ। এবার পড়াশোনা না করার কারণে ভার্ব আছে কিনা এখানে, পড়াশোনা করা, তাহলে আমরা তো জানি বিকজ অফ এর পরের অংশে ভার্ব দিতে হলে আইএনজি যোগ করে দিতে হয়, তাহলে বিকজ অফ নট স্টাডিং প্রপারলি। ওকে, বিকজ অফ ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। আচ্ছা হ্যাঁ এটা তুমি কোন নাম্বারের উত্তরটা লিখছো অয়ন, এটা মেনশন করতে হবে। এই যে এইটা কিনা এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা একটু মেনশন করতে হবে।
বিকজ অফ হিজ প্রবলেম। আচ্ছা তোমরা একটু মেনশন করে লিখো, 1 নাম্বার নাকি 2 নাম্বার, একটু মেনশন করে লিখো বিকজ অফ। আচ্ছা এটা কি লিখছে নাফিসা? ব্যাড প্রিপারেশন না, বিকজ অফ হিজ ব্যাড প্রিপারেশন, এটা দিলে আরো সুন্দর হয়। বিকজ অফ হিজ ব্যাড প্রিপারেশন, তার খারাপ প্রস্তুতির কারণে সে ভালো রেজাল্ট করতে পারেনি, এটা আরো ভালো হবে। ওকে, আচ্ছা এবার তোমরা একটু থামো, আমি তোমাদের জন্য বিকজ অফটা পুরোটা আবার সুন্দর করে একটা রিভাইজ করে দিচ্ছি, লাস্ট রিভাইজ এটা। সেটা হচ্ছে বিকজ অফ এর পরের অংশটা যদি আমাকে লিখতে হয়, তাহলে বিকজ অফ এর পরে আমি কি লিখব সেটা বের করার জন্য আমি বিকজ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কি কারণে, যেটা লিখে দিছি এখানে। বিকজ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কি কারণে। এটা যে প্রশ্ন করলাম, প্রশ্ন করার পর আমি যে উত্তরটা পাবো, সেই উত্তরটাকে আমি বিকজ অফ এর পরে এই 4টা ধরনের যে কোনো একটা ধরন ব্যবহার করে লিখবো, এই 4টা স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচারে লিখবো। বিকজ অফ এর পরে গ্যাপ আছে, আমি আগের অংশকে প্রশ্ন করলাম কি কারণে, যে উত্তরটা আমি পাবো সেটাকে আমি এই 4টার যে কোনো একটা সিস্টেমে লিখে দিব। যদি এমন হয় আমি যেটা উত্তর পাইছি ওইখানে কোনো মেইন ভার্বই নাই, তাহলে হতে পারে জাস্ট নাউনটা বসাই দিলেই হবে। আবার এমন হইতে পারে যদি তুমি উত্তরটা শুরুই করো তার, আমাদের, তাদের, তোমার, অর্থাৎ পজিটিভ দিয়ে যদি শুরু করো তাহলে পজিটিভ প্লাস নাউন। আবার যদি এমন হয় স্যার আমি তো একটা অ্যাডজেক্টিভ বলছি তারপরে নাউন বলছি, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার যদি এমন হয় যে স্যার আমি যেটা লিখছি ওইখানে তো মেইন ভার্ব আছে, তাহলে ওই ভার্বের সাথে আইনজি যোগ করে অবজেক্ট বসাই দিলেই ডান। আর যদি বাক্যটা নেগেটিভ করতে চাও বিকজ অফ এর পরের অংশে, তাহলে আগে দিবা নট, নট দিয়ে সেরে তারপরে বাকি অংশ। ফারজানা আক্তার স্মৃতি, হি ইজ লেজি বিকজ, এই যে ফারজানা আমি কিন্তু বারবার বললাম বিকজ অফ এর পরে পরিপূর্ণ বাক্য লেখা যাবে না। বিকজ অফ এর পরে পরিপূর্ণ বাক্য বলতে আমি কি বুঝাচ্ছি, বিকজ অফ এর পরে আমরা এটা লিখতে পারবো না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বিকজ অফ এর পরে আমরা এটা লিখতে পারবো না, এটা নট অ্যালাউড, এটা লেখা যাবে না। বিকজ অফ এর পরে লেখা যাবে না এটা, বিকজ অফ এর পরে আমাকে এই 4টার মধ্যে যে কোনো একটা সিস্টেমে লিখতে হবে। তো তুমি এটা দিতে পারো বিকজ অফ হার লেজিনেস, বিকজ অফ হিজ লেজিনেস, এটা দিতে পারো। হিজ ইলনেস, হ্যাঁ বাইজিৎ ঠিক আছে তোমার উত্তর। ফারজানা তুমি উত্তরটা কারেকশন করো আবার, বিকজ অফ হি ইজ লেজি এটা হবে না, বিকজ অফ হিজ লেজিনেস। ওকে, আমার মনে হয় বিকজ অফটা তোমাদের পরিপূর্ণভাবে আমি বুঝাইতে পারছি। বিকজ অফ পরিপূর্ণভাবে তোমরা বুঝতে পারছো কিনা, যদি মনে হয় বিকজ অফ ক্লিয়ার তাহলে তোমরা আমাকে একটু জানাও যে জি স্যার বিকজ অফ ক্লিয়ার। বিকজ অফ যে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারবো। লুবনা বিকজ অফ হি ইজ এ ব্যাড স্টুডেন্ট হবে না তো, পরিপূর্ণ বাক্য লেখাই যাবে না। বিকজ অফ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারে কোনো বাক্যই লেখা যাবে না। ওকে কাউসার পড়াশোনা করো। আচ্ছা এইবার আমরা শুরু করব হচ্ছে আমাদের নেক্সট যেটা উইথ। আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, এটা আমি একটু ভুলে গেছিলাম। দেখো আমাদের এই যে বিকজ অফ এখানে আরেকটু কথা আছে, আমাদের মেইন রুল কিন্তু বিকজ অফ, কিন্তু মাঝে মধ্যে কি করবে জানো, এই বিকজ অফ এর পরিবর্তে অন্য শব্দ দিয়ে দিবে, সিনোনিম দিয়ে দিবে, যেমন ডিউ টু। বিকজ অফ না দিয়া বিকজ অফ এর জায়গায় ডিউটো দিতে পারে, একই নিয়ম, কোনো পার্থক্যই নাই, জাস্ট বিকজ অফ এর জায়গায় ডিউটো দিতে পারে। আবার কি করতে পারে, ওয়িং টু, বিকজ অফ এর পরিবর্তে ওয়িং টু দিতে পারে, ডিউটো দিতে পারে, কোনো পার্থক্য নাই, একই জিনিস, এটা একটু মাথায় রেখো। ওকে, এখন আমরা পড়বো উইথ এ ভিউ টু। উইথ আ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে কিছু করার জন্য। উইথ এ ভিউ টু এটার অর্থ আমরা বলবো কিছু করার জন্য। এখন এই উইথ এ ভিউ টু এর পরিবর্তে আরো কিছু শব্দ আসতে পারে, যেমন লুক ফরওয়ার্ড টু, আবার কি কি আসতে পারে, কাম ফরওয়ার্ড টু। তো এই যে উইথ এ ভিউ টু যে কথা, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু একই কথা। উইথ এ ভিউ টু যদি কোনো বাক্যে থাকে তাহলে
বুঝতে হবে যে ওখানে কোনো কিছু করার জন্য কিছু বলা হয়েছে। তাহলে উইথ এ ভিউ টু মানে আমরা বলবো কিছু করার জন্য। উইথ এ ভিউ টু এর পরে আমরা কি বসাবো এটা নিয়ে এখন আমাদের কথা। উইথ এ ভিউ টু এর পরে মানে হচ্ছে এই স্ট্রাকচার যদি আমরা যা উত্তরটা পাবো, আগে আমরা শিখি কি উত্তর লিখবো এটা আগে বের করি। তার জন্য আমরা একটা আগে বাক্য লিখি। যেমন আমি বললাম হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি উইথ এ ভিউ টু। এইভাবে হচ্ছে আমাদের বাক্যটা থাকবে। এখন হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে কিছু করার জন্য। এখন তুমি উইথ এ ভিউ টু এর পরে কি লিখবা তার চেয়ে মানে কিভাবে লিখবা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কি লিখবা। উইথ এ ভিউ টু এর পরে তুমি কি লিখবা এটা যদি তোমার মাথায় না আসে, তাহলে উইথ এ ভিউ টু এর আগের অংশকে তুমি প্রশ্ন করবা কি করার জন্য। উইথ এ ভিউ টু এর পরে তুমি কি লিখবা এটা যদি তুমি না ধরতে পারো, যদি না বুঝো, তাহলে তুমি উইথ এ ভিউ টু এর আগের অংশকে প্রশ্ন করবা। আমি লিখে দিচ্ছি, উইথ এ ভিউ টু এর আগের অংশকে প্রশ্ন করব কি করার জন্য, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। উইথ এ ভিউ টু এর পরের অংশে কি লিখবো যদি না বুঝি, সিম্পলি উইথ এ ভিউ টু এর আগে যা আছে তাকে প্রশ্ন করব কি করার জন্য, তাহলেই উত্তর পাবা। এখন তুমি যে উত্তরটা পাবা সেই উত্তরে অবশ্যই একটা ভার্ব থাকবে, জাস্ট ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অবজেক্ট বসাই দিবা। তার মানে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু এর পরে আমাদের বসাইতে হবে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উইথ এ ভিউ টু এর আগের অংশকে আমি প্রশ্ন করব কি করার জন্য, যে উত্তরটা পাবো ওই উত্তর যেটা আমি পাইলাম ওইখান থেকে আমি ভার্বটা খুঁজে বের করব, মেইন ভার্ব। তারপরে জাস্ট ওই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট যদি থাকে বসাই দিব। তাহলে এখানে আমরা যদি একটু ট্রাই করি, হি ইজ স্টাডিং অ্যাটেন্টিভলি উইথ এ ভিউ টু, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। আচ্ছা আমি পরে কি লিখবো স্যার আমি বুঝতেছি না, তাহলে তুমি সিম্পলি প্রশ্ন করো কি করার জন্য। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কি করার জন্য, একটি ভালো রেজাল্ট করার জন্য অথবা পরীক্ষায় পাশ করার জন্য। এখন আমি যদি বলি পরীক্ষায় পাশ করার জন্য, তাহলে এখানে মেন ভার্ব কোনটা, পাশ করা। তাহলে আমি কি লিখছি উইথ এ ভিউ টু এর পরে আমি কি লিখবো, আমি যে উত্তর পাবো সেই উত্তরে যে ভার্বটা আছে সে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, তারপর অবজেক্ট চাইলে দিব। তাহলে উইথ এ ভিউ টু পাসিং দা এক্সাম। এখন যদি বলি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কি করার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বা পরীক্ষায় ভালো ফল করার জন্য। তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করা ইংরেজি হিসেবে আমরা জানি মেক, এটা ব্যবহার করা হয় মেক এ গুড রেজাল্ট। এটা হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করা। মেক এ গুড রেজাল্ট এটার মানে হচ্ছে পরীক্ষায় ভালো ফল করা। পরীক্ষায় ভালো ফল করা এটা ইংরেজি কি, পরীক্ষায় ভালো ফল করা, এটা ইংরেজি হচ্ছে মেক এ গুড রেজাল্ট। এখন পরীক্ষায় ভালো ফল করা এটা যদি আমি বলি তাহলে এখানে মেইন ভার্ব আছে কিনা, ভালো ফলাফল করা। তাহলে আমরা তো জানি উত্তরে যেটা পাবো সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে উইথ এ ভিউ টু করে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি মেক এর সাথে আমরা আইএনজি যোগ করে উত্তরটা লিখবো উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট, উত্তরটা হয়ে গেল। তবে আমি যেটা বলবো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, তোমরা এই যে মেকিং এ গুড রেজাল্ট এই উত্তরটা দিবা না, এটা না দেওয়ার চেষ্টা করবা। কারণ হচ্ছে কি তোমরা ভুলে এই যে আর্টিকেলটা দিবা না, হয়তোবা ভুলে আর্টিকেলটা দিবা না, উত্তর ভুলে যাবে। সুতরাং তোমরা যদি এরকম হয় সে পড়াশোনা করে, সে নিয়মিত স্কুলে যায়, নিয়মিত কলেজে যায়, তুমি যদি এর প্রেক্ষিতে কিছু লিখতে চাও তুমি বলবা পাশ করার জন্য বা যাতে সে পাশ করতে পারে বা পাশ করার জন্য, এটা সহজ কারণ ওইখানে আর্টিকেলের ব্যবহারটা নাই। তাহলে সহজে আমরা দিয়ে দিব সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কি করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য। তাহলে পাশ করা হচ্ছে ভার্ব, আমরা জানি উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে লিখতে হবে। আমি উত্তর পাইছি কি পাশ করার জন্য।
তো এখানে ভার্ব আছে তো পাস করা, তাহলে পাস করা ইংরেজি পাস, তাহলে পাসের সাথে হয়ে গেল আইএনজি, পাসিং দ্য এক্সাম, পাসিং দ্য এক্সাম। ওকে, মেকিং এ জিপি 5, ইমরান এটা কি বললা? মেকিং এ জিপি 5 হয় না? আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখি এটা তোমরা পারো কিনা। বোর্ড কোশ্চেন থেকে দিব, দেখি বোর্ড কোশ্চেনে কোনটা দেওয়া যায়। বোর্ড কোশ্চেন থেকে দিব এই উত্তরটা। হি ওয়েন্ট টু দ্য স্টেশন উইথ এ ভিউ টু। এইটা উত্তরটা আমাকে একটু বলতে হবে। হি ওয়েন্ট টু দ্য স্টেশন, হি ওয়েন্ট টু দ্য স্টেশন। হ্যাঁ নাফিসা, গুড, বিকজ উইথ এ ভিউ টু গেটিং এ গুড জব হবে। এইটার উত্তরটা লিখতে হবে, আমাকে একটু বলতে হবে। হি ওয়েন্ট টু দ্য স্টেশন উইথ এ ভিউ টু। তাহলে পরের অংশে কি লিখবো স্যার, আমি তো বুঝতেছি না। ওকে, সমস্যা নাই, যখন তুমি না বুঝবা উইথ এ ভিউ টু এর পরে কি লিখবা, তখন সিম্পলি তুমি উইথ এ ভিউ টু এর আগের অংশকে প্রশ্ন করে দিবা কি করার জন্য, তাহলেই তুমি বাংলা উত্তরটা পেয়ে যাবা। আর বাংলা যে উত্তরটা তুমি পাবা, দেখবা ওইখানে ভার্ব কোনটা, সে ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট বসাই দিলেই উত্তর শেষ। তাহলে সে স্টেশনে গিয়েছিল কি করার জন্য? সে স্টেশনে গিয়েছিল কি করার জন্য? ভিজিটিং দ্য ট্রেন। আচ্ছা, মিটিং মি, হ্যাঁ হয়, মিটিং মি হয়, ভিজিটিং এ, ভিজিটিং দ্য ট্রেন। এই স্টেশনে গিয়ে ট্রেন ভিজিট করতে যায় আলো। তোমারটা গ্রামাটিক্যালি উত্তর ঠিক আছে, কিন্তু কনটেক্সচুয়ালি একটু অন্যরকম হয়ে গেছে। উইথ এ ভিউ টু গোয়িং টু ঢাকা, হ্যাঁ আফরোজা ঠিক আছে। উইথ এ ভিউ টু গোয়িং, গোয়িং ঢাকা না, গোয়িং টু ঢাকা, সিনহা গোয়িং টু ঢাকা, নির্দিষ্ট কোনো গন্তব্যের আগে টু বসাইতে হয়। অথবা আমরা দিতে পারি সে স্টেশনে গিয়েছিল তার ভাইকে রিসিভ করার জন্য। কি করার জন্য? তার ভাইকে রিসিভ করার জন্য, তাহলে রিসিভ করা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে উইথ এ ভিউ টু রিসিভিং কাকে? হিজ ব্রাদার। আমরা কি এটা বুঝতে পারছি কিনা? আফরোজা তোমার উত্তর দেখছি তো। গোয়িং টু যশোর, হ্যাঁ হবে 100%। গোয়িং টু বরিশাল হবে না কেন, অবশ্যই হবে। ওকে, তো তোমরা কি উইথ এ ভিউ টু রুলটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, যদি বুঝে থাকো তাহলে লেখো জি স্যার বুঝছি। এবার আমরা শিখবো হচ্ছে হোয়াইল। হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে যখন। দেখো এই হোয়াইল দিয়ে প্রশ্ন আসলে আমাদের অবশ্যই পারার কথা। হোয়াইল দিয়ে প্রশ্ন আসলে আমরা পারবো। আমি একটু বলি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, হোয়াইলটা কেন ব্যবহার করা হয় আগে তোমাকে এটা জানতে হবে। হোয়াইল যখন দিবে, মনোযোগ দিয়ে শোনো, যখন হোয়াইল দিবে বাক্যে, তার মানে হচ্ছে একটা কাজ করা শেষ। যখন হোয়াইল দিবে, হোয়াইলের আগে একটা কাজের কথা বলবে, হোয়াইলের পরে আরেকটা কাজের কথা বলবে। হোয়াইলের আগের কাজটা শেষ হয়ে যাবে, এটা বোঝাবে বাক্যে যে হোয়াইলের আগের কাজটা শেষ হয়ে গেছে। হোয়াইলের আগের কাজটা যখন শেষ হয়ে গেল, তার আগে থেকে আরেকটা কাজ চলতেছিল, ওইটা হোয়াইলের পরে। কথা বুঝছো? হোয়াইল যখন থাকে, হোয়াইল দুইটা অংশের মাঝখানে থাকে, দুইটা বাক্যের মাঝখানে থাকে। হোয়াইলের আগের অংশে একটা কাজ শেষ হয়ে যাওয়ার কথা বলা হবে, একটা কাজ শেষ হয়ে গেছিল বা একটা কাজ শেষ হয়ে গেছে, এবং ওই কাজটা শেষ যখন হইল, তার আগে থেকে আরেকটা কাজ হইতেছিল, ওইটা হোয়াইলের পরে হবে। আমি একটু বাক্য দিয়ে যদি বুঝাই তাহলে তোমরা ভালো বুঝবা। যেমন হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল। ইরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, উই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল। এইবার বুঝো আমি কি বলছিলাম। তোমরা এবার লেখালেখি করো না, কমেন্টস করার দরকার নাই, এবার আমার কথাগুলো শোনো। যখন তুমি দেখবা তোমার বাক্যে হোয়াইল আছে, তখন হোয়াইলের আগের যে অংশটা আছে, সেখানে যে ঘটনার কথা বলা হয়েছে সেটা অলরেডি ঘটে গেছে, ওটা শেষ, ওটা শেষ হয়ে গেছে। এবং এইটা যতক্ষণে ঘটছে, এইটা যতক্ষণে ঘটছে ততক্ষণে মানে তার আগে থেকে এই পাশে আরেকটা কাজ চলতেছিল। এখন স্যার কি কাজ চলতেছিল আমি তো জানি না স্যার, কিভাবে আমি এটা বের করব স্যার?
পরিপূর্ণভাবে মনোযোগ দাও, আমি এখন ট্রিক্সটা শেখাই দেব। হোয়াইলের পরে তুমি কি লিখবা, এটা কিভাবে বের করবা। হোয়াইলের পরে তুমি কি লিখবা এটা বের করার জন্য তুমি হোয়াইলের আগের যে অংশটা সেটাকে তুমি তিনটা প্রশ্ন করতে পারো। এক, তখন তখন কি করতেছিলাম, তখন কি করতেছিলাম, এক নম্বর প্রশ্ন। অথবা তখন কি করতেছিলে, অথবা তিন, তখন কি করতে ছিল। জাস্ট এই তিনটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবা। কখন কোন প্রশ্নটা করবা, তখন কি করতেছিলাম এই প্রশ্নটা করব আমার যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমি প্রশ্ন করব তখন কি করতেছিলাম। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট কি হবে, সেকেন্ড পারসন, তাহলে আমি প্রশ্ন করব কি করতেছিলে। সাবজেক্ট যদি হয় থার্ড পারসন তাহলে আমি প্রশ্ন করব কি করতেছিল। ওকে, তাহলে এখন দেখো, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা দুর্ঘটনা হয়েছিল, সে দুর্ঘটনায় পতিত হয়েছিল, তার একটা দুর্ঘটনা ঘটছিল তার সাথে। তাহলে এখানে সাবজেক্ট কে, হি তো থার্ড পারসন, তাহলে তুমি প্রশ্ন করবা তখন কি করতেছিল। আমি কিন্তু বলছি যে এখানে একটা ঘটনা ঘটা শেষ হয়ে গেছে, এবং এই ঘটনাটা যখন ঘটা শেষ হইলো তার আগে থেকেই সাবজেক্ট আর একটা কাজের মধ্যে ছিল, আর একটা কাজ সে করতেছিল, ওইটা আমাকে লিখতে হবে। তাহলে সে একটা দুর্ঘটনা ঘটছিল তার সাথে, এখন দুর্ঘটনা ঘটার আগে থেকে সে আরেকটা কাজ করতেছিল, কি করতেছিল। যখন তুমি উত্তরটা সাজাবা, প্রশ্ন করছো কি তখন কি করতেছিল, আর যখন উত্তরটা বলবা তখন উত্তরটা তুমি শুরুই করবা হচ্ছে যখন প্লাস উত্তর। তাহলে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, প্রশ্ন করলাম তখন সে কি করতেছিল, তাহলে আমি বলবো যখন সে রাস্তা দিয়ে হাঁটতেছিল, বা যখন সে রাস্তা পার হইতেছিল, যখন সে রাস্তা পার হইতেছিল। এটা যদি আমি বলি, এই যে হোয়াইল আছে না, হোয়াইলের পরে, হোয়াইলের পরের অংশে আমি লিখতে পারি হয় ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ আমি যে প্রশ্ন করলাম, প্রশ্ন করে যে উত্তরটা পাইছি, বুঝছো, সেই উত্তরটা আমি লিখতে পারি ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে। অথবা আমি সেই উত্তরটা লিখতে পারি সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আই ওয়াকিং, আরফানা একটু একটু খেয়াল করো, হি ওয়াজ ওয়াকিং। ওকে, আই ক্রসিং দ্য রোড, না একটু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ একটু খেয়াল করো, আমার মনে হয় এটা বোঝার পরে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। সবাই একটু মনোযোগ দাও, এখন কমেন্ট করার দরকার নাই, কমেন্ট করার দরকার নাই, আমার কথা শোনো। হোয়াইল যদি থাকে, ঠান্ডা মাথায় শোনো, হোয়াইল যদি থাকে, তুমি হোয়াইলের পরে কি লিখবা এটা তুমি বুঝতেছো না। সো এখন তুমি কি করবা, হোয়াইলের আগের অংশকে একটা তুমি প্রশ্ন করবা। কি প্রশ্ন, এই যে তিনটা প্রশ্নের যে কোনো একটা। এখন স্যার তিনটা প্রশ্নের কখন কোনটা করব, হোয়াইলের আগের যে অংশটা আছে সে অংশের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন তুমি প্রশ্ন করবা তখন কি করতেছিলাম। যদি সেকেন্ড পারসন হয় তখন প্রশ্ন করবা তখন কি করতেছিল। যদি থার্ড পারসন হয়, সরি সেকেন্ড পারসনের প্রশ্ন করবা কি করতেছিলে। যদি থার্ড পারসন হয় তাহলে প্রশ্ন করবা কি করতেছিল। এখানে আমাদের থার্ড পারসন আছে, তাহলে আমাদের প্রশ্ন হবে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, কিন্তু আমি এখন প্রশ্ন করব তখন সে কি করতেছিল। আমি কিন্তু প্রশ্নটা করলাম তখন সে কি করতেছিল, উত্তরটা যখন বলবো না তখন আমি বলবো যখন। উত্তরটা শুরু করব যখন দিয়ে, কারণ কি, এই যে হোয়াইল তো আমার যখন বলতে হবে, তারপরে আমি উত্তরটা বলবো। তাহলে সে একটা দুর্ঘটনায় শিকার হয়েছিল, তখন সে কি করতেছিল, তখন সে রাস্তা দিয়ে হাঁটতেছিল, তাহলে সে রাস্তা দিয়ে হাঁটতেছিল, বা সে রাস্তায় হাঁটতেছিল, সে রাস্তায় হাঁটতেছিল। এই উত্তরটা তুমি দুই ভাবে লিখতে পারো। সে রাস্তায় হাঁটতেছিল, তুমি যে উত্তরটা পাবা এখানে অবশ্যই ভার্ব থাকবে। যদি তুমি চাও সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লিখে দিতে পারো, অথবা তুমি সাবজেক্টের পরে পার্সোনাল নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়্যার দিয়ে
সে ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট দিয়ে দিতে পারো। তবে আমার কাছে যেটা মনে হয়, আমাকে যদি বলো আমি এটা প্রিফার করব, 2 নাম্বারটা, তাহলে তখন সে রাস্তায় হাঁটতেছিল, তাহলে সে ইংরেজি কি? হি। তো হি এর সাথে ওয়াজ যাবে নাকি ওয়ার যাবে? ওয়াজ যাবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি ওয়াজ ক্রসিং দিয়ে দিলাম, আমরা ক্রসিং দিয়ে দিই, হ্যাঁ। তখন সে রাস্তা পার হচ্ছিল, তাহলে ক্রসিং কি পার হচ্ছিল? দা রোড। তাহলে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা দুর্ঘটনা হয়েছিল। পরের অংশটা আমি লিখব, তখন সে কি করতেছিল? তখন সে রাস্তা পার হচ্ছিল, তাহলে হি ওয়াজ ক্রসিং দ্য রোড। হি ওয়াজ পাসিং দ্য রোড, হ্যাঁ ঠিক আছে। আলো, হি ওয়াজ ক্রসিং দ্য রোড। নুসরাত, তোমার তো ঠিক আছে, ক্রসিং দ্য রোড, হ্যাঁ তাও ঠিক আছে। ক্রসিং দ্য স্ট্রিট, স্ট্রিট না দিয়ে আমরা রোড দিব। ইমরান, ওকে। হ্যাঁ নুসরাত, আমি তো তোমার কমেন্ট পড়ছি। মনিকা, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য রোড, ইন দ্য রোড না তো অন দ্য রোড। আচ্ছা আরেকবার, ওকে, আমি তোমাদের জন্য লাস্ট বার বোঝাচ্ছি, যেহেতু আরেকবার বোঝানোর রিকোয়েস্ট আসছে, বুঝো ঠান্ডা মাথায়, এরপরে বুঝাবো না, এরপর আমি নেক্সট রুলে চলে যাব। হোয়াইল যদি আমার বাক্যে থাকে, তাহলে প্রথমত আমাকে এটা বের করতে হবে, এটা বুঝতে হবে আমি হোয়াইলের পরে কি লিখবো। স্ট্রাকচারের আলাপ পরে কি লিখবা এটা আগে ভাবো। কি লিখবো সেটা যদি আমার মাথায় না আসে, তাহলে আগের অংশকে আমি একটা প্রশ্ন করব। এখন সে প্রশ্নটা কি হবে এটা নির্ভর করবে ওই অংশের সাবজেক্টের পার্সনের উপরে। আমার যদি মানে হোয়াইলের আগের অংশে সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, যেমন আই, ওই যদি হয়, তাহলে প্রশ্ন করব তখন কি করতেছিলাম। যদি সেকেন্ড পার্সন হয়, অর্থাৎ ইউ হয় সাবজেক্ট, তাহলে প্রশ্ন করব তখন কি করতেছিলে। আর যদি থার্ড পার্সন হয়, তখন প্রশ্ন করব তখন কি করতে ছিল। তুমি উত্তরটা পেয়ে যাবা। যখন তুমি উত্তরটা পেয়ে যাবা, তখন তুমি ওই উত্তরটার প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবা, সাবজেক্টটা লিখবা। লেখার পরে ওই সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়ার দিবা। থার্ড পার্সন সিঙ্গুলার আর আই এর সাথে ওয়াজ বসে, আর সবার সাথে ওয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার যেমন হি, সি, ইট, যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আর আই, এগুলার পরে ওয়াজ বসবে, বাকি সবার ক্ষেত্রে ওয়ার। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হবে ওয়াজ। তাহলে আমরা বলছি সে, তার একটা দুর্ঘটনা ঘটছিল, প্রশ্ন করছি তখন সে কি করতেছিল, উত্তরে বলছি তখন সে রাস্তা পার হচ্ছিল। তাহলে সে রাস্তা পার হচ্ছিল, হি ওয়াজ দিছি, পার হওয়া ইংরেজি কি? ক্রস করা, তাহলে ক্রস এর সাথে হয়ে যাবে আইএনজি, তাহলে ক্রসিং দা রোড। রুনাভ, তুমি কি বুঝতে পারছো প্রপারলি? আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তোমরা সবাই কি হোয়াইলের বিষয়টা ক্লিয়ার কিনা? সবাই কি হোয়াইলের বিষয়টা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হও তাহলে এই উত্তরটা তোমাদের করতে হবে। ওকে, যেমন আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, তুমি এই যে হোয়াইলের পরে যে বাক্যটা লিখবা না, সেখানে কিন্তু তুমি সাবজেক্ট চাইলে চেঞ্জও করতে পারো। অর্থাৎ হোয়াইলের আগের অংশের সাবজেক্ট এবং পরের অংশের সাবজেক্ট তুমি কিন্তু আলাদাও করতে পারো, এটা তোমার উপর নির্ভর করবে। তুমি যদি চাও অর্থ অনুসারে, তুমি যদি মনে করো স্যার অর্থটা চেঞ্জ, যেভাবে আমি সাজাইছি আমার তো মনে হয় যে সাবজেক্ট যদি আমি পরের অংশে নতুন একটা নেই তাহলে উত্তরটা ভালো হয়, তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। যেমন হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, আমি শর্টকাটে লিখতাম টিভি হোয়াইল। তাহলে হি ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল। এখন হোয়াইলের পরে তুমি কি লিখবা, এটার জন্য প্রশ্ন করতে হবে কি কি করতেছিল বা কি করতেছিলাম বা কি করতেছিলে। এখন প্রশ্ন কোনটা হবে এটা তো পার্সনের উপর ডিপেন্ড করে। তুমি এখন যদি বলো স্যার এখানে আমি সাবজেক্টটা চেঞ্জ করতে চাই, আমি আই দিব, তো আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে প্রশ্ন হবে আচ্ছা তখন আমি কি করতেছিলাম? তখন আমি পড়তেছিলাম, এই যে উত্তরটা হয়ে গেল। তাহলে তখন আমি পড়তেছিলাম, তাহলে আমি, আই, আয়ের সাথে একটু আগে বললাম যাই ওয়াজ, আই ওয়াজ স্টাডি মানে পড়াশোনা করা, তাহলে হয়ে যাবে স্টাডিং। তোমরা কি বুঝতে পারছো? আমি এখন বুঝাইলাম যে হোয়াইলের আগে এবং পরের যে সাবজেক্ট, স্যার অর্থ অনুসারে আমি দেখতেছি হোয়াইলের পরে যদি নতুন একটা সাবজেক্ট নিয়ে আসি, আগে যেটা আছে
সেটা না দিয়া যদি আমি অন্য আরেকটা সাবজেক্ট আনি স্যার, তাহলে আমার কাছে মনে হচ্ছে স্যার উত্তরটা খুব ভালো হয়, তাহলে তুমি আনতে পারো সাবজেক্ট, সমস্যা নাই কোনো। তখন তুমি এখানে যে সাবজেক্টটা আনবা ওই সাবজেক্টের পার্সন অনুসরণ করে তুমি প্রশ্নটা করবা। এবার কি তোমরা সবাই ক্লিয়ার? এবার কি সবাই ক্লিয়ার? ওকে, আমার মনে হয় এটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আমার মনে হচ্ছে তোমরা এটা সবাই বুঝছো। এমন কেউ কি আছো যে এটা বুঝো নাই? আচ্ছা, এটা উত্তর লেখো তো। হি কেম টু মাই রুম হোয়াইল, এটার উত্তরটা তোমরা নিজেরা লিখবা। আমি ক্লু দিচ্ছি, হোয়াইলের পরের অংশ আমি কি লিখব সেটা বোঝার জন্য হোয়াইলের আগের অংশকে আমি প্রশ্ন করব, বা আমি হোয়াইলের আগের অংশকেই প্রশ্ন করতে হবে এমন না। তুমি আগে সাবজেক্টটা ডিসাইড করো, তুমি সাবজেক্ট কি দিবা। সাবজেক্ট কি দিবা? তুমি যে সাবজেক্টটা চুজ করবা, তুমি যদি বলো স্যার আগের অংশে যে সাবজেক্ট আছে আমি ওইটাই নিব, তাহলে তুমি সেই সাবজেক্টের পার্সন অনুসারে তুমি প্রশ্ন করবা। আবার যদি বলো যে না স্যার, আমি যেভাবে মিনিং এর কথাটা চিন্তা করতেছি, আমার মনে হয় সাবজেক্টটা যদি নতুন আমি নিয়ে আসি তাহলে মিনিংটা ভালো হবে, তাহলে তুমি যে সাবজেক্টটা চুজ করলা ওই সাবজেক্টের পার্সন অনুসারে তুমি প্রশ্ন করবা। তুমি যে সাবজেক্টটা নিলা ওইটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তুমি প্রশ্ন করবা তখন কি করতেছিলাম। তুমি যে সাবজেক্টটা চুজ করছো ওটা যদি সেকেন্ড পার্সন হয় তখন তুমি প্রশ্ন করবা কি করতেছিলে। যদি তোমার সাবজেক্ট হয় থার্ড পার্সন তখন তুমি প্রশ্ন করবা কি করতেছিল। এইবার এটার উত্তরটা তোমরা লেখো। এখন তোমরা ডিসাইড করো যে হোয়াইলের আগের অংশে যে সাবজেক্টটা আছে তুমি কি সেই সাবজেক্টটাই রাখবা নাকি অন্য একটা সাবজেক্ট নিয়ে আসলে বাক্যটা খুব ভালো হয়। উত্তরটা লিখো। কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। আই ওয়াজ সিঙ্গিং, ওকে। আই ওয়াজ রিডিং, ওকে। আই ওয়াজ নাথিং। জুলফিকার, তোমার বাক্যটা কারেক্ট করো, তুমি কি বোঝাতে চাচ্ছ? এটা হয় নাই। আই ওয়াজ ডুইং নাথিং এটা দেওয়া চলে, তুমি ভার্ব দাও নাই জুলফিকার, ভার্বের সাথে আইনজি দিতে হবে। আই ওয়াজ ডুইং নাথিং এটা হবে। আই ওয়াজ রিডিং, লুবনা উত্তর সঠিক। সানিয়া, আই ওয়াজ স্লিপিং, ওকে ঘুমাও। আলো, আই ওয়াজ ইটিং, ওকে হয়েছে। আই ওয়াজ রিডিং, ওকে চলবে। আই ওয়াজ স্টারিং, আই ওয়াজ স্টারিং। আই ওয়াজ ওয়ান্ডারিং। এই ইমরান, আবার তুমি বাক্যটা লেখো তো। উই ওয়াজ গোয়িং প্রাইভেট তো হবে না সিনহা, উই তো হচ্ছে প্লুরাল, উই এর সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়। ওকে। আই ওয়াজ প্লেইং। এই এই ইমরান, তুমি কি বললা এটা? সে আমার রুমে এসেছিল যখন আমি খেলাধুলা করতেছিলাম, রুমের ভিতরে কেউ খেলাধুলা করে? আই ওয়াজ রাইটিং, বিথি ওকে সঠিক উত্তর। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। হোয়াইল, আমার মনে হয় হোয়াইল একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ওকে। এই সোহাগ, আই ওয়াজ গোয়িং টু আউটসাইড। আই ওয়াজ গোয়িং টু আউটসাইড, হ্যাঁ চলে, বাট আরেকটু তোমরা সহজভাবে ভাবো না। সে আমার রুমে ঢুকছিল, আমার রুমে প্রবেশ করেছিল যখন, কখন, আর তখন আমি কি করতেছিলাম? যখন আমি পড়তেছিলাম, যখন আমি ঘুমাইতেছিলাম। সহজভাবে চিন্তা করো। ওকে, তাহলে আমরা কি কি শেষ করলাম? বিকজ অফ শেষ করছি, উইথ এ ভিউ টু শেষ করছি, এবং হোয়াইল শেষ করছি। ওকে, এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাই প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। বাই প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে এটার আমরা অর্থ করব কিছু করার মাধ্যমে। কিছু করার মাধ্যমে বাই প্লাস আইএনজি। যদি আমি, হ্যাঁ সিনহা, সিনহা তুমি কি কোশ্চেন আস্ক করছো? সিনহা, স্যার এই গ্যাপের আগের টেন্স কি ম্যাটার করে? গ্যাপের আগে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস দুইটা লিখতে পারো, কিন্তু তুমি হোয়াইলের পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সিনহা, আশা করি তোমার উত্তরটা পাইছো। ওকে, এবার বাই প্লাস আইএনজি যুক্ত যদি থাকে, অর্থাৎ আমাদের এমন একটা বাক্য দিছে যে বাক্যের শুরুতে বাই প্লাস আইএনজি আছে, তাহলে আমরা কি করব?
তো আমি আগে লিখি একটা এক্সাম্পল, তারপরে আমরা আস্তে আস্তে শিখবো। যেমন আমি বললাম বাই, যেহেতু আমরা পড়াশোনাই করতেছি, পড়াশোনায় আর যাব না, ভিন্নটাই আসি। বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড, সহজ বাক্য দিয়ে শুরু করলাম, তারপরে কঠিনটাই যাব। বাই ওয়ার্কিং হার্ড। এখন প্রথমত কথা হচ্ছে, তুমি যদি উত্তরটা সুন্দরভাবে লিখতে চাও, তোমাকে তো এটা জানতে হবে যে তুমি পরবর্তী অংশে কি লিখবা। যখন তোমার বাক্যটাই শুরু হবে বাই প্লাস ভার্বনের সাথে আইএনজি দিয়ে, বাক্যটাই যদি শুরু হয় বাই প্লাস ভার্বনের সাথে আইএনজি দিয়ে, তাহলে তুমি বাংলাটা করবা আমাদের এখানে কি বলছি, কিছু করার মাধ্যমে। এখানে কি করার কথা বলছে, পরিশ্রম। তাহলে পরিশ্রম করার মাধ্যমে তুমি যদি বাক্যটা সুন্দর করে সাজাও, কঠোর পরিশ্রম করার মাধ্যমে। ওকে, উত্তরটা পরে লিখতেছি। আগে আমি তোমাদের এটা বুঝাচ্ছি যে বাই প্লাস আইএনজি তে থাকলে তুমি মিনিংটা কিভাবে নিবা। ওকে, আবার আমি ধরো দিলাম বাই আর্নিং মানি। এটা একদম সুপার শর্টকাট দিয়ে শিখাবো যারা ক্লাসে নাই এখনো। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা করতেছো, তোমরা সবাই কি যার যার প্রোফাইলে ক্লাসটা শেয়ার করছো? প্লিজ একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি, তোমরা ক্লাসটা যার যার প্রোফাইলে শেয়ার করে রাখো, যাতে পরীক্ষার আগে একটু হলে দেখতে পারো। ওকে, বাই আর্নিং মানি, তাহলে এটার অর্থ কি হবে, বাই প্লাস আইএনজি আছে, সুতরাং আমি কিছু করার মাধ্যমে এটা ব্যবহার করে উত্তরটা করব। কি করার মাধ্যমে, আর্নিং মানি, টাকা উপার্জন করার মাধ্যমে। তো যখন আমাদের বাই প্লাস আইএনজি থাকবে, আমরা এইভাবে বাংলাটা করব। বাংলাটা করার পরে তুমি পরবর্তী অংশে কি লিখবা, পরবর্তী অংশে কি লিখবা, এটার জন্য তুমি কি করবা আমি বলি। এটার জন্য তুমি করবা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, একদম শর্টকাট শিখিয়ে দিচ্ছি, জীবনে ভুল হবে না এই প্রশ্নটা আসলে। যুক্ত অংশকে, যুক্ত অংশকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব, কি করতে পারি। আবার প্রশ্ন করতে পারি কি, কি করতে পারে। আবার আমি প্রশ্ন করতে পারি কি করতে পারো। কি করতে পারি এই প্রশ্নটা করব হচ্ছে, এখন তুমি তো সাবজেক্ট নিবা তাই না, তুমি যে সাবজেক্টটা চুজ করবা সেই সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট হলে প্রশ্ন করবা কি করতে পারি। তোমার সাবজেক্ট যদি হয় সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সাবজেক্ট হলে প্রশ্ন করবা কি করতে পারে। তোমার সাবজেক্ট যদি হয় থার্ড পারসন, তাহলে তুমি প্রশ্ন করো কি করতে পারো। ওকে, তাহলে এবার কথা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। ভুল হয়েছে কিছু। ওকে, তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। বাই প্লাস আইএনজি যুক্ত অংশ যদি থাকে, পরের অংশে তুমি কি লিখবা এটা যদি না বুঝো, তাহলে বাই প্লাস আইএনজি এর আগের অংশকে তুমি প্রশ্ন করবা কি করতে পারি, কি করতে পারে, কি করতে পারো। এখন কোন প্রশ্নটা করবা এটা তুমি ডিসাইড করবা, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো হবে হচ্ছে আমাদের পার্সনের উপর ভিত্তি করে সাবজেক্টের। তুমি যদি বলো, তুমি যদি বলো যে স্যার আমি এখানে ফার্স্ট পার্সন নিব, তাহলে তোমার প্রশ্নটা করতে হবে কি করতে পারি। ঠিক আছে, ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আমাদের এখানে থার্ড হবে, এখানে সেকেন্ড হবে। ওকে, তুমি ধরো এখানে নিলা ফার্স্ট পার্সন, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে কি করতে পারি। তুমি যদি বলো স্যার সেকেন্ড পার্সন নিব, তাহলে প্রশ্ন করবা কি করতে পারো। তুমি যদি বলো থার্ড পার্সন নিব স্যার, তাহলে প্রশ্ন করতে হবে কি করতে পারে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে। তুমি ধরো তুমি বললা যে স্যার আমি এখানে সাবজেক্ট আই নিব, তাহলে আই ফার্স্ট পার্সন, তাহলে প্রশ্ন করতে হবে কি করতে পারি। বলো তো স্মৃতি, শেষ, আমরা আর আগামী 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। তো কঠোর পরিশ্রম করার মাধ্যমে
এখন পরের অংশ আমি কি লিখবো আমি জানি না, সুতরাং আমি সাবজেক্টটা আগে চুজ করে নিব, আমি কোন সাবজেক্ট নিব। সাবজেক্ট বসাইয়া ওই সাবজেক্টের পার্সন অনুসারে আমি একটা প্রশ্ন করে দিব, কি করতে পারি, কি করতে পারো, কি করতে পারেন। আমি যদি আই বসাই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, সুতরাং আমি প্রশ্ন করব কি করতে পারি। তাহলে কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমি কি করতে পারি, আমি জীবনে উন্নতি করতে পারি। এখন যদি তুমি যে বাংলা বাক্যটা তৈরি করলা সেই বাক্যে যদি পারি, পারো, পারে, পারেন উচ্চারিত হয়, তাহলে সাবজেক্টে পরে তোমাকে দিতে হবে প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড। তুমি এখানে ক্যানই দিবা সবসময়। তাহলে আই ক্যান, আমি পারি, কি করতে পারি, উন্নতি করতে। উন্নতি করতে পারি, এইখানে তোমরা কেউ সাকসেস দিবা না, মানে তোমরা সাকসেস দিয়ে ফেলো, সাকসিড হয় তোমরা দিয়ে ফেলো সাকসেস, সুতরাং ওটা দিবাই না। আই ক্যান শাইন ইন লাইফ। এখন কেউ যদি বলে স্যার আমি উই দিব, দাও সমস্যা নাই, উই ক্যান শাইন ইন লাইফ। ওকে, বাই আর্নিং মানি, টাকা উপার্জন করার মাধ্যমে। এখানে আমি বললাম স্যার আমি এখানে সাবজেক্ট নিব ইউ, তাহলে সাবজেক্ট যদি ইউ নেই, ইউ তো সেকেন্ড পারসন, তাহলে পরের অংশ কি লিখবো, ওইটার জন্য আমি আগের অংশকে প্রশ্ন করব কি করতে পারো। টাকা উপার্জন করার মাধ্যমে প্রশ্ন করো তুমি কি করতে পারো, তুমি একটা সুখী জীবন যাপন করতে পারো। তাহলে এখানে দেখো তুমি একটি সুখী জীবন যাপন করতে পারো, ওই যে পারো উচ্চারণ হয়ে গেছে। আমি একটু আগে বললাম পারি, পারো, পারে, পারেন উচ্চারিত হলে বাংলা বাক্যে যদি চারটা উচ্চারণ হয় তাহলে সাবজেক্টে পরে ক্যান, তাহলে ইউ ক্যান। যাপন করা ইংরেজি হচ্ছে লিড, তাহলে ইউ ক্যান লিড কি এ হ্যাপি লাইফ। এইটা শর্টকাট সহ সবাই একদম পরিপূর্ণভাবে বুঝতে পারছো কিনা, শর্টকাট সহ একদম বুঝতে পারছো কিনা পরিপূর্ণভাবে। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও তোমরা, আমি আর একটু রিভাইজ করে দিচ্ছি। বাই প্লাস আইএনজি দিয়ে যদি বাক্যের প্রথমে থাকে, এখন এই বাই প্লাস আইএনজি কিন্তু বাক্যের শেষ অংশেও থাকতে পারে, বাক্যের শেষ অংশেও থাকতে পারে, এভাবেও কিন্তু প্রশ্নটা থাকতে পারে। বাই ওয়ার্কিং হার্ড, এভাবেও থাকতে পারে, আগে গ্যাপ পরে বাক্য, সেম জিনিস। তুমি প্রশ্ন করো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, যদি সাবজেক্ট আই দাও, আমি কি করতে পারি, আমি জীবন উন্নতি করতে পারি, তাহলে আই ক্যান শাইন ইন লাইফ। ওই যে লাও সেই কুদু একই জিনিস, ঠিক আছে। তো যখন আমি বাই প্লাস আইনজি দেখবো বাক্যে, তখন যে অংশটা গ্যাপ আছে, গ্যাপে কি হবে এটার জন্য, হ্যাঁ আই ক্যান প্রসপার ইন মাই লাইফ, 100% সঠিক উত্তর। ওকে, যখন আমার বাক্যে বাই প্লাস আইনজি থাকবে তখন যে অংশ গ্যাপ আছে ওই অংশে আমি কি লিখবো, এইটার জন্য আমি আগে সাবজেক্টটা শনাক্ত করে আমি কি সাবজেক্ট দেবো, সাবজেক্টটা বসায়া সাবজেক্টে পার্সন অনুসারে আমি প্রশ্ন করব কি করতে পারি, কি করতে পারো, কি করতে পারেন। যে উত্তরটা পাবা ওইটা যখন আমরা বাক্যটা লিখবো তখন আমরা লিখবো এইভাবে, প্রথমে আমি বাক্যের সাবজেক্ট বের করব, তারপরে যদি বাক্যে পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হয় তাহলে দিব ক্যান, তারপরে দিব যেটা করতে পারো সেটার ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও যে স্যার বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমি তোমাদের শেখাবো হচ্ছে উইদাউট, উইদাউট প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। এইটা যদি আসে এইটার অর্থটা হচ্ছে, অর্থটা কি দেব বলতো, অর্থটা হচ্ছে কিছু করা ছাড়া। যদি আগেরটা বুঝো এটা বুঝতে পারবা। আমি বরাবরের মতো আগে প্রশ্ন লিখতেছি। আমি বললাম উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি। ওকে, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি। স্যার উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি দিয়ে উইদাউট দিয়ে তো শুরু আছে বাক্য, উইদাউট প্লাস ভার্বের সাথে আইনজি আছে, কিন্তু স্যার পরের অংশে আমি কি লিখবো এটা তো আমি বুঝতেছি না। এই ক্ষেত্রেও তুমি যেটা করবা, উইদাউটের এই অংশ যেটা আছে এই অংশ যদি দেওয়া থাকে পরের অংশে আমি কি লিখবো এটা যদি আমি না বুঝি, আমি যদি না বের করতে পারি, আমি আগেরটার মতোই প্রশ্ন করব। আগের বার প্রশ্ন করছিলাম কি করতে পারি, এখানে আমি প্রশ্ন করব কি করতে পারি না। কথা কি ক্লিয়ার? সো দ্যাট আমাদের যে বাই প্লাস আইএনজি ওইটার সময় প্রশ্ন করছিলাম কি করতে পারি, কি করতে পারো, কি করতে পারেন, আর এইখানে আমরা প্রশ্ন করব কি করতে পারি না, কি করতে পারে না, কি করতে পারো না। অর্থাৎ উইদাউট এর পরের অংশটা যদি আমরা লিখতে চাই তাহলে শর্টকাট যেটা আমি আগে বলবো সেটা হচ্ছে উইদাউট যুক্ত
উইদাউট যুক্ত অংশকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কি করতে পারি না, কি করতে পারে না, কি করতে পারো না। এই প্রশ্নটা কখন কখন হবে? সাবজেক্ট ফার্স্ট পারসন হলে। এই প্রশ্নটা কখন? সাবজেক্ট সেকেন্ড পারসন হলে। এটা কখন? সাবজেক্ট থার্ড পারসন হলে। তো প্রশ্ন করলেই যে অংশটা আমরা পাবো ওই অংশটা আমি কিভাবে লিখব? প্রথমে সাবজেক্ট লিখব, তারপর অবশ্যই দেখবা ওই বাক্যে পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হবে। আর একটু আগে বললাম পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হলে আমাদের আসবে ক্যান। এবং না যেহেতু বলছি পারি না, ক্যানের সাথে দেব একটা নট। তারপরে যেটা করতে পারি না সেটা V1 প্লাস অবজেক্ট। তাহলে উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া, এটা অর্থ কি হবে? কিছু করা ছাড়া। তাহলে কি করা? পড়াশোনা। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া। এখন তাহলে প্রশ্ন করো, তুমি আগে সাবজেক্ট কোনটা নিবে এটা ডিসাইড করো। তুমি যদি বলো স্যার সাবজেক্ট আমি দিব ইউ, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে প্রশ্ন করতে হবে কি করতে, কি করতে, আবার ঝামেলা হয়ে গেছে এখানে, পারো এখানে পারে, ওকে। কি করতে পারো না? মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া তুমি কি করতে পারো না? তুমি জীবনে উন্নতি করতে পারো না। তাহলে ইউ এই যে সাবজেক্ট দিছি, সাবজেক্ট, তারপরে পারো এই কথাটা উচ্চারণ হওয়ার কারণে দিলাম ক্যান, এবং না বলছি তাই নট। শাইন, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। হ্যাঁ সোহাগ, ঠিক আছে তোমার কথা। ইউ ক্যান নট ডেভেলপ ইউর লাইফ, ওকে হয়েছে তো। তো ইউ ক্যান্ট মেক এ গুড রেজাল্ট, কারেক্ট। ইউ ক্যান্ট, ইউ ক্যান্ট গুড রেজাল্ট। আরফানা, ইউ ক্যান্ট গুড রেজাল্ট, ক্যান্ট, এ দেখো ক্যান নটে পরে কিন্তু ভার্ব দিতে হবে, তুমি ভার্ব দাও নাই। তুমি বাক্যটা আবার লেখো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ওকে জুলফিকার সঠিক। আরফানা তুমি বাক্যটা আবার সঠিক করে লেখো, আরফানা আবার সঠিক করে লেখো বাক্যটা, বাক্যটা আবার তুমি সঠিক করে লেখো আরফানা। ওকে, এই হচ্ছে আজকের আপাতত লাইভ ক্লাসের অংশ। হ্যাঁ, আমি আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স বুঝাবো। কন্ডিশনাল সেন্টেন্সটা এমন ভাবে বুঝাবো ইনশাল্লাহ, তুমি আজীবনেও হয়তো তোমাকে ওভাবে কেউ শিখাবে না, সেটাই শিখাবো। এখন আমি চাচ্ছিলাম আজকে আর একটা নিয়ম বুঝাইতে, নোশন আর হ্যাডেরটা। তোমরা কি চাও আমি নোশন আর হ্যাড এই নিয়মটা আজকে বুঝাই? তোমরা যদি বিরক্ত হও তাহলে আজকে আর বুঝাবো না, কারণ অলরেডি 1 ঘন্টার উপর হয়ে গেছে। তোমরা কি চাও আমি নোশন আর হ্যাডের ব্যবহারটা আজকে আলোচনা করি, নাকি পরবর্তী ক্লাসের জন্য রাখবো? যদি তোমরা চাও আমি নোশনারের হ্যাডের বিষয়টা আলোচনা করি খুবই মজাদার ভাবে, সহজে, তাহলে আমি আলোচনা করবো আজকে। আর যদি বলো স্যার নেক্সট ক্লাস, তাহলে নেক্সট ক্লাসে। যদি চাও ক্লাসটা আজকে করাই, আমি আরো এক্সটেন্ড করি, নোশনার হ্যাড পড়াই, তাহলে ইয়েস লেখো। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, হ্যাঁ তাও হবে নাফিসা, তাও হবে। যদি চাও আমি কন্টিনিউ করি তাহলে তোমরা ইয়েস স্যার লেখো, আর যদি পরবর্তী ক্লাস হয় তাহলে নেক্সট ক্লাস লেখো। দেখি যাদের রায় বেশি হবে সেটাই আমি আজকে করব। দ্রুত সবাই একটু জানাও, ক্লাস কি কন্টিনিউ করব? নোশনার হ্যাড কি বুঝাবো? সিনা সারা রাত ক্লাস হলেও আছি, ওকে। ইয়েস স্যার, ওকে ইয়েস জয়যুক্ত হয়েছে, ইয়েস জয়যুক্ত হয়েছে, ইয়েস জয়যুক্ত হয়েছে। আমি তো, আচ্ছা আমার কি মনে হয় জানো, আমি তো ভাবতেছি যে 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। আমি তো ভাবতেছি তোমরা বোর হয়ে গেছো, 1 ঘন্টা যাবত পড়তেছো, এত বক বক করতেছি 1 ঘন্টা যাবত। আমি সেই জন্য আর কি তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের কাছে বিরক্ত লাগতেছে কিনা। তোমরা কি ক্লাসটা এনজয় করতেছো, বুঝতেছো কি প্রপারলি, কি সবকিছু ক্লিয়ার হচ্ছে? ওকে ঠিক আছে, লাস্ট রোল আজকে নো সোনার হ্যাড। ওকে থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আসলে আমার অনেক ভালো লাগতেছে যে তোমরা বোর হও নাই, এনজয় করতেছো ক্লাসগুলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, আমি নো সোনার নিয়ে আজকে লাস্ট আলোচনা করব। এখন এই নো সোনার হ্যাড এর সাথে আরো বেশ কিছু আছে। হার্ডলি হ্যাড একই কথা, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, সেলডম হ্যাড, একই কথা। এগুলো যদি থাকে,
এটার অর্থটা আমরা কিভাবে করব? এটার অর্থটা হচ্ছে কিছু করতে না করতেই। তাহলে কিছু করতে না করতেই, নো সোনার হ্যাড থাকুক, হার্ডলি হ্যাড থাকুক, স্কার্সলি হ্যাড বা সেলডম হ্যাড, যেটাই থাকুক, আমি অর্থটাও করব হচ্ছে কিছু করতে না করতেই। আমি ডিটেলসে পরে বোঝাচ্ছি, আগে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা দেখো, নো সোনার হ্যাড হি গট পিস অফ ব্রেড। ওকে, এইভাবে হচ্ছে আমাদের প্রশ্নটা থাকবে। এখন নো সোনারের জায়গায় হার্ডলিও থাকতে পারে, স্কার্সলিও থাকতে পারে, সেলডমও থাকতে পারে। ওকে, তো এখন আমি চাইবো তোমরা কোনো কমেন্ট করো না, কমেন্ট করো না, জাস্ট এখন এই দিকে তাকাও। 2 মিনিটের মধ্যে শেষ করব, খুব সংক্ষেপে। দেখো, নো সোনার হ্যাড হি গট এ পিস অফ ব্রেড। নো সোনার হ্যাড যুক্ত যে অংশটা, তুমি যদি পরের অংশটা লিখতে চাও, তোমাকে তো আগের অংশটা বুঝতে হবে যে নো সোনার হ্যাডে কি বলছে, আমি এটা কিভাবে বুঝবো। কি লিখে দিছি? কিছু করতে না করতেই, নো সোনার বা হার্ডলি, স্কার্সলি, সেলডম, যেটাই থাকুক, এটা থাকলে আমি অর্থটা করব হচ্ছে কিছু করতে না করতেই। কি করতে না করতেই? এখানে করা কোনটা বোঝাচ্ছে? ভার্ব কোনটা? গট, পাওয়া। তাহলে আমার বাংলাটা হবে কি? পেতে না পেতেই। আমি যদি এখানে দিতাম রান, তাহলে হবে দৌড়াতে না দৌড়াতেই। আমি যদি দিতাম রিচ, পৌঁছাতে না পৌঁছাতেই। আমি যদি দিতাম হচ্ছে ধরো অ্যারাইভ, এটাও একই কথা। আমি দিলাম ধরো হচ্ছে এন্টার, প্রবেশ করা, তাহলে হয়তো প্রবেশ করতে না করতেই। অর্থাৎ নো সোনার হার্ডলি স্কার্সলি এর অর্থটা হচ্ছে কিছু করতে না করতেই। আমার বাক্যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা সাথে আমি তে না তেই এভাবে বলবো, করতে না করতেই। তাহলে যদি থাকে কাম, আসতে না আসতেই। যদি বলে গো, যেতে না যেতেই। যদি বলে ডু, করতে না করতেই। যদি বলে সি, দেখতে না দেখতেই। যদি বলে ফাইন্ড, খুঁজে পেতে না পেতেই। এভাবে আমরা মিনিংটা বের করব ইংরেজি বাক্যে, ঠিক আছে? তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন বলবো, সো বি কেয়ারফুল, সবাই একটু সিরিয়াস হোক। নোশন আর হ্যাড যুক্ত অংশের স্যার মিনিং তো বুঝলাম, মিনিং তো খুব সহজে বুঝাইলেন, করতে না করতেই, হতে না হতেই, যেতে না যেতেই, মিনিং তো বুঝছি। এখন কথা হচ্ছে নোশনারের পরের যে অংশটা, ওইখানে আমি কি লিখবো, এটা তো আমার মাথায় আসতেছে না। কি লিখবো এখানে আমি? সিম্পলি দেখো, নোশনার হ্যাডে 2টা কাজের কথা বলা হয়। একটা কাজ হয়ে গেছে, ওই কাজের প্রেক্ষিতে আর কোন কাজটা হইতে পারে, অর্থাৎ একটা কাজ হয়েছে, ওই কাজের পরে ধারাবাহিকতা অনুসারে আর কোন কাজটা হইতে পারে। আমি যদি একটু উদাহরণ দিই, যেমন ধরো আমার বন্ধু আর আমি অনেকদিন আমাদের দেখা হয় না, এক রাস্তায় দেখা হলো, আমার বন্ধু আমাকে দেখলো, তাহলে আমি নোশনার হেডের ভাষায় বলবো আমার বন্ধু আমাকে দেখতে না দেখতেই। এখন এইটার কাজ কোনটা? আমাকে দেখা। তো এইটার উপর ভিত্তি করে ধারাবাহিক অনুসারে পরবর্তী কাজটা কি হইতে পারে? আমার বন্ধু যদি আমাকে দেখে আমাকে ডাক দিবে না? তাহলে আমার বন্ধু আমাকে দেখতে না দেখতেই আমাকে ডাক দিয়েছিল। আবার যদি ধারাবাহিকতা বলি, আমি বললাম যে স্যার, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই, এখানে কাজ কোনটা? প্রবেশ করা। তো শ্রেণীকক্ষে যদি শিক্ষক প্রবেশ করে, ধারাবাহিকভাবে পরের কাজ কি? আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম বা তিনি ক্লাস শুরু করে দিয়েছিলেন। ওকে, তারপর আবার যদি বলি, এখানে যে উদাহরণটা দিছি, নো সোনার হ্যাড হি গট এ পিস অফ ব্রেড, তাহলে সে এক টুকরা রুটি পেতে না পেতেই। এখন কথা হচ্ছে কাজ কোনটা শেষ হয়েছে? রুটি পাওয়া। তো রুটি যদি পায়, রুটি পাওয়ার পরে সম্ভাব্য কাজ কোনটা, পরবর্তী কাজ কোনটা? খাবে। আমি কি এই বিষয়টা তোমাদের বুঝাইতে পারছি? যে নো সোনার হ্যাড এর পরবর্তী যে অংশটা, সেটা কি লিখবো? সারা জীবন তো মুখস্থ করছো, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এগুলো তো মুখস্থ করছো, বুঝছো কিনা? নো সোনার হ্যাড এর পরবর্তী বাক্যটা তুমি কি লিখবা?
নোসোনার যুক্ত অংশে যে ভার্বের কথা বলা হয়েছে, যে কাজের কথা বলা হয়েছে, ওই কাজটা শেষ হলে স্বাভাবিকভাবে ওই কাজের সাথে ধারাবাহিকতা বজায় রেখে সিরিয়াল অনুসারে ওই কাজের পরেই যে কাজটা হবে ওটাই তোমাকে লিখতে হবে নোসোনার যুক্ত অংশে। তো নোসোনার হেডের পরের অংশটা তুমি কি লিখবা, এটা কি কিভাবে লিখবা বা কিভাবে সেটা বের করবা, এটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝো আমাকে তাহলে একটু বলো যে ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে, এখন নোসোনারের আগের অংশ বা নোসোনার যুক্ত অংশটা, এখানে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা লিখবো, তোমরা বুঝছো কিনা এটা আগে লেখো। নোসোনার হ্যাড, নোসোনার হ্যাড যুক্ত অংশ, নোসোনার হ্যাড যুক্ত অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট। কিন্তু কথা হচ্ছে এই যে পাস্ট ইনডেফিনিট যখন লিখবো না, পাস্ট ইনডেফিনিট যখন লিখবো না আমি পরের অংশটা, অর্থাৎ আমাকে নোসোনার হ্যাড যুক্ত অংশটা তো দিয়েই দিবে তারা, আমি তো বুঝলাম, আমি অর্থটাও বুঝছি। অর্থ বোঝার পর এখন যখন আমি লিখবো যে উত্তরটা, পরবর্তী কাজটা যেটা আমি পাইলাম ওইটাকে আমার লিখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু সেই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমাকে শুরু করতে হবে দেন অথবা হয়েন বসানোর পরে, তাহলে দেন বা হয়েন প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝাচ্ছেন, বুঝলাম না তো। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে আমি বোঝাচ্ছি তুমি যে বাক্যটা তৈরি করলা নোসোনার হেডের পরবর্তী অংশ লেখার জন্য, তুমি যে বাক্যটা তৈরি করলা ওখান থেকে সাবজেক্ট বের করবা, তারপরে ভার্বটা বের করবা, ওইটা দিয়ে দিবা V2, তারপর দিয়ে দিবা অবজেক্ট। ওকে, এখন কথা হচ্ছে আমি আবার একটু রিভিশন দিচ্ছি। নোসোনার হ্যাড যুক্ত অংশটার অর্থ আমি কিভাবে করব? নোসোনার হ্যাড, হার্ডলি, স্কার্সলি এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কিছু করতে না করতেই, অর্থাৎ আমার যে ভার্বটা আমি পাবো সেটা করতে না করতেই বা হতে না হতেই। তাহলে আমি যদি বলি অনুষ্ঠানটি শুরু হওয়া, মানে ধরো বললো যে নোসোনার হ্যাড দ্য পার্টি বিগান, তাহলে বিগান মানে কি, বিগান হচ্ছে বিগিন শুরু হওয়া, তাহলে আমি বলবো অনুষ্ঠানটি শুরু হতে না হতেই। তারপর ধরো বললাম নোসোনার হ্যাড হি কল্ড মি, কল মানে কি ডাকা, তাহলে সে আমাকে ডাকতে না ডাকতেই। নোসোনার হ্যাড হি সিন মি, সি মানে কি দেখা, তাহলে সে আমাকে দেখতে না দেখতেই। এইভাবে হচ্ছে আমি নোসোনার হ্যাড যুক্ত অংশের বাংলাটা বের করব। বের করার পর এবার আমি পরের অংশ কি লিখব, নোসোনার হ্যাডে তুমি যে কাজটা পাইলা, যা ঘটলো ওইটা ঘটার পরেই ওইটা অনুসারে কি ঘটতে পারে ওইটা লিখতে হবে। যেমন আমার বলা হচ্ছে যে এরকম, নোসোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, চোর পুলিশটিকে দেখতে না দেখতেই। এখানে কাজ কোনটা হয়েছে, চোর পুলিশকে দেখছে। এখন চোর যদি পুলিশকে দেখে তাহলে তার ঠিক পরে কাজ কোনটা হবে, চোর দৌড়াবে। তো এটা হচ্ছে ওই যে আগের কাজের সাপেক্ষে পরের কাজটা আমি লিখবো, পরের যে কাজটা আমি লিখলাম ওইটাই কিন্তু আমার উত্তর। এখন পরের যে কাজের কথাটা আমি বললাম বাক্যটা, ওই বাক্যটায় আমি লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু সেই পাস্ট ইনডিফিনিটের আগে আমি দেন বা হয়েন দিয়ে দিব। পাস্ট ইনডিফিনিট বলতে কি বুঝছি, সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে এইটার যখনই বা সে এক টুকরা রুটি পেতে না পেতেই, এখন কেউ যদি রুটি পায় কি করবে, সে খেয়েছিল, সে রুটিটি খেয়েছিল, তাহলে সে হি এই যে সাবজেক্ট দিয়েছি, ও সরি এখানে কি দিতে হবে, দেন বা হয়েন দিতে হবে। এখন কথা হচ্ছে স্যার দেন কখন হয়েন কখন, দেন হচ্ছে যদি আমার কি থাকে নোসোনার হ্যাড যদি থাকে আমার বাক্যে তাহলে আমি বসাবো দেন। নোসোনার হ্যাড ছাড়া, নোসোনার হ্যাড ছাড়া বাকি যেগুলো আছে, যেমন বাকি কি কি আছে, হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, এদের জন্য হচ্ছে হয়েন। আর শুধুমাত্র নোসোনার হ্যাড দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে পাস্ট ইনডিফিনিটের আগে আমি দিব দেন, তাহলে আমরা এখানে দিয়ে দিব দেন। এবার তোমার আগের অংশে বাক্যের কাজ কি হয়েছে, কেউ একজন এক টুকরা রুটি পাইছে, তো এক টুকরা রুটি পাইলে কেউ যদি রুটি পায় কি করবে, খাবে, তাহলে সে খেয়ে ফেলেছিল। এখন তুমি যে বাক্যটা সাজাবা না পরের অংশে, নোসোনার হ্যাডের পরের অংশে, ওই বাক্যের শেষে তুমি উচ্চারণ করবা লাম লো লে লেন। যেমন সে রুটি খেয়ে ফেলেছিল,
আবার যদি ফার্স্ট পারসন হইতো আমি রুটিটি খেয়ে ফেলেছিলাম, যদি সেকেন্ড পারসন হইতো তুমি রুটিটি খেয়ে ফেলেছিলে, তাহলে এখানে আমরা দিব হচ্ছে সে, সাবজেক্ট যেহেতু হি আছে, সে রুটি খেয়ে ফেলেছিল, তাহলে সে হচ্ছে সাবজেক্ট আমাদের হি। এখন ভার্ব কোনটা? খাওয়া। তো খাওয়াটা আমরা এখানে যখন লিখবো, খাওয়াটাকে লিখতে হবে কি ফর্মে? V2 ফর্মে লিখতে হবে। তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ভার্বটা হচ্ছে অ্যাট। কি খেয়েছিল? ইট। অথবা তুমি দিতে পারো ইট দা পিস অফ ব্রেড, অথবা দিতে পারো দেন হি স্টার্টেড ইটিং, দিতে পারো। এখন তোমরা একটু বলো আমাকে, নো সোনার হ্যাড প্রপারলি সবাই বুঝছো কিনা? নো সোনার হ্যাড সবাই বুঝছো কিনা? ওকে সিনহা, খাবার নষ্ট করা লাগে না, খাইতে হয়। ওকে, সবাই একটু আমাকে বলো নো সোনার হ্যাড একদম পানির মতো ক্লিয়ার কিনা? নো সোনার হ্যাড যুক্ত অংশের বাক্য বাংলা কিভাবে বের করবা, নো সোনার হ্যাড এর পরে কি লিখবা, সেটা কিভাবে লিখবা, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এই উত্তরটা লেখার সাথে সাথে আজকে ক্লাস শেষ করব আমরা। সেটা কি? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমি দিলাম নো সোনার হ্যাড আই, নো সোনার হ্যাড আই কি দিব? নো সোনার হ্যাড আই কি দিতে যায়? কি পাওয়া যায়? কি পাওয়া যায়? নো সোনার হ্যাড আই, আচ্ছা সহজ দেখে দিই, কল্ড হিম। নো সোনার হ্যাড আই কল্ড হিম, এটার উত্তরটা তোমাদের এখন লিখতে হবে। ওকে, এটা উত্তরটা লেখো। সিনহা তুমি কি লিখছো? হয় নাই লিখছো, দেন সিনহা যেটা লিখছো উপরে চলে গেছো, তো আবার একটু লিখতে হবে। এখন কথা হচ্ছে এইটার উত্তরটা লিখতে হবে, নো সোনার হ্যাড আই কল্ড হিম, এটা বাংলা কি মনে মনে আগে সাজাও, বাংলাটা কি মনে মনে সাজাও। নো সোনার, হার্ডলি, স্কার্সলি, সেলডম এগুলো থাকলে অর্থ করতে হয় কিছু করতে না করতেই। এখানে তোমার ভার্ব হচ্ছে কল, ডাকা। তাহলে তুমি বাংলা আগে মিনিংটা তৈরি করো, মনে মনে বাংলাটা সাজাও। বাংলা যাদের সাজানো হয়ে গেছে, এবার ওইখানে যে কাজটা হয়েছে ওই কাজটার পরে, ওই ঘটনার পরে কি ঘটতে পারে সেটা তুমি মাথায় সাজাও, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। সেটা যখন তুমি সাজাবা শেষে উচ্চারণ করবা লাম, কারণ ফার্স্ট পারসন আছে। তাহলে এখানে কাজ হচ্ছে আমি তাকে ডাকতে না ডাকতেই, আমি তাকে ডাকতে না ডাকতেই আমি কাউকে ডাকছি। তাহলে আমি যদি কাউকে ডাকি তার ঠিক পরের কাজটাই কি হতে পারে সেটাই লিখে দাও। দেন হি রেসপন্সড, রেসপন্ডেড, রেসপন্ডেড হবে নো সোনার হ্যাড আই কল্ড হিম দেন হি অ্যারাইভড, আমি তাকে ডাকতে না ডাকতেই সে পৌঁছাইলো। ওকে, দেন এই যে লুবনা তুমি THEN দিছো, THAN হবে, THAN, EN কিন্তু না, আমি কি দিছি? আমি AN দিছি, THAN। No sooner had I called him than he arrived. Okay. Then he received the call. Okay, very good. বিথি সুন্দর হয়েছে উত্তরটা। Then he received the call. Very good. আফরোজা আমি তোমারটা আগেই বলছি, ঠিক আছে তো? তো আমার মনে হয় তোমরা নো সোনার হ্যাড প্রপারলি বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আগামী ক্লাস আগামীকাল রাত 8টায়। কমপ্লিটিং সেন্টেন্স ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামীকাল শেষ করে দিব কমপ্লিটিং সেন্টেন্স। এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা অনেক প্রাইভেট পড়ছে, বুঝে নাই, বুঝতে সমস্যা হচ্ছে, ইংরেজি নিয়ে খুব টেনশনে আছে, তাদেরকে একটু ইনভাইট করবা প্রত্যেকটা ক্লাসে। টেস্টের আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি তোমাদের ক্লাস নেব ইংরেজি, প্রত্যেক দিন রাত 8টায় টেস্টের আগ পর্যন্ত। ইনশাআল্লাহ তোমাদের ইংরেজিতে দেখি আল্লাহর রহমত, আল্লাহ যদি চায় আমার মাধ্যমে তোমাদের উপকার করাবে, আমি ইনশাআল্লাহ সেটা করব। তোমরা জাস্ট আজকে যেভাবে ক্লাসে রেসপন্ড করছো এইভাবেই রেসপন্ড করো ক্লাসে। হ্যাঁ, তবারক দিব আফরোজা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, নেক্সট ক্লাস আগামীকাল রাত 8টায় কমপ্লিটিং সেন্টেন্সের শেষ পার্ট 3 হবে, একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। সবাই খুবই ভালো থেকো আর দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।